সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট মেহতাব খানম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা স্বাস্থ্য দিবসে কথা বলছি। এবারের বিষয়ে প্রতিপাদ্য হচ্ছে বিষণ্ণতা এবং বলা হচ্ছে চলো কথা বলি। আসলে আমরা কথা বলি না, অনেক কথা বলি, কাজের কথাটা বলি না, এবং যে কথাগুলি বলা দরকার, যার সঙ্গে যে কথা বলা দরকার সেগুলিও বলি না, যে কারণে হয়তো আমাদের এই বিষণ্ণতা তৈরি হয়। এবং বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার একটা বড় সমাধান হচ্ছে যে যারা এই বিষণ্ণতায় ভোগেন, আক্রান্ত, তাদের সঙ্গে কথা বলা, তাই তো? হ্যাঁ, বিষণ্ণতাটা আসলে একটা মনের একটা পরিস্থিতি। আমরা কখনো রেগে যাই, কখনো দুঃখ পাই, কখনো আমরা খুব ভয় পাচ্ছি। সো এটাও একটা পরিস্থিতি মনের, মানে শুধু দুঃখবোধ না, এটার সঙ্গে দুঃখবোধটা মানে এমনভাবে এসছে আমার মধ্যে যে আমার আর কিছুই ভালো লাগছে না। একটা হয় না যে আমি একটু দুঃখ পাচ্ছি, আমার মা হয়তো অসুস্থ, এরকম একটা দুঃখ আমার আছে। আর বিষণ্ণতা হচ্ছে তার চেয়েও আরো এক্সট্রিম লেভেলে, যে আমার এই বিষণ্ণতাটা এমন করে আমাকে আক্রমণ করেছে যে আমার কোনো কাজই করতে ইচ্ছে করছে না, আমার জীবন থেকে উৎসাহ চলে গেছে। তখন আমরা বলবো যে আমরা খুব অতিমাত্রায় বিষণ্ণ হয়েছি এবং বিষণ্ণতা আমাকে আক্রান্ত করেছে। আমাদের একটা মানে একটা আছে, ফোরকাস্ট আছে, ভবিষ্যৎবাণী করা হয়েছিল কোনো একটা মেন্টাল হেলথ ডেতে, আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য দিবসে। হ্যাঁ, ওটাতে বলা হয়েছিল খুব সম্ভব 2012-তে যে আমরা 2020-এ সারা বিশ্বে যত অসুস্থতা থাকবে, যত ধরনের অসুস্থতা থাকবে শারীরিক এবং মানসিক মিলিয়ে, তার জন্য সেকেন্ড লিডিং কজ হবে বিষণ্ণতা। তার মানে আমরা কিন্তু 2020-এর দিকে এগোচ্ছি। 2017 3 মাস চলে গেছে আমাদের। তো আমরা কিন্তু ওই দিকে আগাচ্ছি যে পুরো বিশ্বের মানুষ এমনভাবে বিষণ্ণ হচ্ছে যে তার শারীরিক স্বাস্থ্য কিন্তু মানে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। পৃথিবী এত বিষণ্ণ হয়ে উঠলো কেন? এটা বোধহয় আমাদের কাউকে বোধহয় বলে দিতে হবে না, কারণ আমরা তো বুঝতেই পারছি যে সারা পৃথিবীতেই আমি আজকে একটা জার্নালের মানে প্রতিপাদ্য চিন্তা করা হয়েছে 2018-তে, সেটা আমি দেখছিলাম। সেটা হচ্ছে যে কি বলে, রেসপন্সিবল হওয়া ইন আ ভেঞ্জফুল ওয়ার্ল্ড। এই যে আমরা পৃথিবীটা যে একটা আক্রমণ, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, মানে আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণতা আমাদের মধ্যে ভীষণ কাজ করে। মানে পুরো পৃথিবীর যে ঘটনা বলি, এটা কিন্তু আমাদের যে এখন যে জঙ্গির ব্যাপারটা হচ্ছে, আমরাও কিন্তু একটা প্রতিশোধ পরায়ণতা অনুভব করছি যে কেন এরা এটা করবে, ওদেরকে ধরে মেরে ফেলা উচিত। এই যে প্রত্যেকের মধ্যে কিন্তু যা যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ভেতরে অসহিষ্ণু এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছি আমরা। আমরা ওই প্রতিপাদ্য করা হয়েছে যে আমরা কি করে আরো রেসপন্সিবল বিহেভিয়ার করব। এই যে ভেঞ্জফুল একটা ওয়ার্ল্ড হয়ে গেছে, এটার মধ্যে আমরা কিভাবে আরো রেসপন্সিবল হতে পারি, আমরা রিয়াক্টিভ না হয়ে আমরা কি করে প্রোঅ্যাক্টিভ হতে পারি, সেটা নিয়ে আমার খুব ভালো লেগেছে। জার্নালের আগে থেকে একটা থিম ঠিক করা হয়েছে, একটা ইন্টারন্যাশনাল জার্নালের কথা বলছি। তো এই যে পুরো পৃথিবীটাই কিন্তু মানে অস্থিরতা, ভীষণভাবে অস্থিরতা আমরা লক্ষ্য করছি। এবং সেই জীবনযাপন, যে যাপিত জীবন যে আমাদের পরিবর্তন হয়েছে এবং প্রযুক্তির রূপান্তর ঘটেছে, সেগুলো তো আমাদেরকে আক্রান্ত করছে। এবং আমাদের যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযুক্তির হঠাৎ করে আগ্রাসনের কারণে, সেটা হচ্ছে আমরা কিন্তু মানুষের সাথে মানুষ কথা বলছি না, এখন সরাসরি কথা বলছি না। যেটা একজনের চোখের দিকে তাকিয়ে তার যে মনের অবস্থাটা বুঝে তার সঙ্গে কথা বলা, শারীরিক ভাষাগুলো বুঝে কথা বলা, তার সঙ্গে আই কন্ট্যাক্ট করা এবং তাকে একটা প্রশংসার কথা বলা, তাকে এপ্রিসিয়েট করা, তাকে এনকারেজ করা, এই জিনিসগুলো কিন্তু আমরা করছি না। বরং আমরা প্রযুক্তির ভেতর দিয়ে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা একটা অনেক বড় বন্ধুর জগৎ তৈরি করতে চাচ্ছি, যেটা আসলে আমাদের ভেতরে কিন্তু খুব একটা শান্তি দিচ্ছে না। এবং আমাদেরকে ওইটা করতে গিয়ে আমরা কিন্তু ওটার প্রতি আবার হুকড হয়ে যাচ্ছি। অপূর্ণতা থেকে যাচ্ছে। বন্ধুত্ব, এই বন্ধুত্বের মধ্যে কোনো মুগ্ধতা নেই, পূর্ণতা নেই, এবং ওটার মধ্যে গভীরতাও নেই। হ্যাঁ, কারণ আমরা তো জানছি না যে আমার সঙ্গে কথা বলছে সে আসলে মানুষটা কেমন, সে যা বলছে সে সত্যি বলছে কিনা। এবং অনেক বিয়ে হচ্ছে আজকাল ফেসবুকের, মানে আমার কাছে যখন আসে মানুষ, আমি জিজ্ঞেস করি তোমরা কিভাবে পরিচিত হলে, আমি প্রায় আজকাল শুনছি ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়েছি। টেকসই হচ্ছে না, তা তো হচ্ছেই না। টেকসই হচ্ছে না, সেটার অবশ্য আরো অনেক কারণ আছে। যে তাদের পরিচয়টা ফেসবুকে হয়েছে সেটা অবশ্যই একটি কারণ। আরো বড় কারণ যেটা হচ্ছে যে আমরা ওই যে রিলেশনশিপ গুলো করতে শিখছি না ভালো করে, সম্পর্কে জানছি না। এবং এই যে সরাসরি কথা বলা, পরিবারের ধরনগুলোতে যে আগে যেটা ছিল সম্পর্কের জায়গাটা অনেক বেশি চর্চা হতো, সেখানেও কিন্তু চর্চাগুলো অনেক কমে গেছে।
এখন আমরা এমনও জিনিস চোখে পড়ে যে একটা দাওয়াতে অনেকেই গেছে, কিন্তু তারা একটু পরপর ব্যাগ থেকে বের করে কিন্তু মোবাইল চেক করছে বা মোবাইলে মেসেজ কারোর সময় বসে আছেন, কেউ কারোর সময় কথা বলছেন না, না, ডিভাইস নিয়ে আছেন। প্রত্যেকের হাতে একটা ডিভাইস, এবং রাস্তায় চলতে গেলেও দেখছি যে সবার হাতে একটা করে ডিভাইস। তো সেই জন্য মানুষের সাথে মানুষের যে আত্মিক সম্পর্কটা কমে গেছে, মানুষ মানুষের সঙ্গে একেবারে সরাসরি কথা বলছে না, ফিজিক্যালি মিট করছে না। আগে যে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, আত্মীয় স্বজন আসা, সেগুলো কিন্তু অনেক কমে গেছে এখন। তো যার জন্য মানুষ খুব অন্তর্মুখী হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এটার কারণেও কিন্তু বিষণ্ণতা ভীষণ করে বাড়ছে। আমাদের কৈশোরে যারা আছে, তারুণ্যে যারা আছে, তারা তো নানাভাবে, আপনি তথ্য প্রযুক্তির কথা বললেন, তারপর পরিবারের মধ্যে কিছু সংকট তৈরি হয়েছে, পরিবার যৌথ পরিবার একক পরিবার হয়েছে, তারপর হচ্ছে যে প্রতিযোগিতা, নিজেদের মধ্যে কিছু প্রতিযোগিতা রয়েছে, পরিবারগুলো বিভিন্ন সামাজিক বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হচ্ছে। পাশাপাশি আবার প্রবীণ জনগোষ্ঠী নিঃসঙ্গ হয়ে পড়ছে। সার্বিকভাবে কিন্তু এই বিষণ্ণতা আমাদেরকে গ্রাস করছে। হ্যাঁ, তো আমি প্রথমে তরুণদের ব্যাপারে আসি, যারা কৈশোরে রয়েছে। মানে কৈশোরটা একটা খুব উল্লেখযোগ্য একটা মানে ফেজ, আমাদের পর্যায়ে, আমাদের বেড়ে ওঠার সময়। ওই সময় কিন্তু আমাদের আইডেন্টিটি ডেভেলপ করে, যে আমি যে একজন আলাদা মানুষ, আমি বাবা মা থেকে এখন বিচ্ছিন্ন একটি মানুষ, আমাকে নিজের পরিচিতিটা সবার সামনে তুলে ধরতে হবে, এরকম একটা খুব ইচ্ছে জাগে ভেতরে। এবং এই সময়ে তাদের মানে যেহেতু শারীরিক একটা বড় ধরনের পরিবর্তন আসে, মানসিক পরিবর্তনটা খুব ঘটে এই সময়। কিন্তু আমাদের পরিবারগুলো যেহেতু আগে যৌথ পরিবার ছিল, তারা সবাই মিলেমিশে একসঙ্গে সময় কাটাতো, কখন কৈশোর এসে পালিয়ে গেছে আমরা কিন্তু বুঝতেও পারতাম না। কিন্তু এখনকার কিশোররা কিন্তু খুব ভালো করে টের পায়। শুধু ওরা টের পায় না, ওদের বাবা মাও ভীষণ বিপদে পড়ে গেছেন। মানে আমাদের কাছে অনেক বেশি মানুষের জন্য সাহায্যের জন্য আসেন, বাবা মারা ছুটে আসেন এবং বাচ্চাটাকেও নিয়ে আসেন যে ওকে ঠিক করে দেন। হ্যাঁ, কিন্তু তারা তো ঠিক করতে পারছেন না, তারা বুঝতেই পারছেন না তার অসুবিধাটা কোথায় হচ্ছে। এবং ওরা বলে বাবা মারা তো আমাদের বুঝতে পারেন না, ওনাদের সঙ্গে আমরা কি ইন্টারাকশন করব, এই যে আপনি আমাকে কি সুন্দর করে বুঝলেন, ওরা তো আমাকে বোঝে না। এখন এই যে তার মনে হচ্ছে যে ওর বাবা মা ওকে বুঝতে পারছেন না, বাবা মা দূরে চলে গেছেন, দূরে চলে গেছেন মানসিকভাবে হয়তো দূরে চলে গেছেন, কিংবা এমন ভাবে তাকে তদারকি করছেন, হ্যাঁ, তার অগোচরে তার রুমে প্রবেশ করছেন, তার জিনিসপত্র ঘাটাঘাটি করছেন, তার ব্যাগটা ধরে নাড়াচাড়া করছেন। হ্যাঁ, মানে মাত্রা ঠিক নেই, হয় এই এক্সট্রিমে নালে ওই এক্সট্রিমে। যার জন্য তারা কিন্তু ভীষণই বিরক্ত, এবং একই কথায় বারবার ওদেরকে বলা হচ্ছে। সেদিন আমার কাছে একজন কিশোর এসেছিল ওর মায়ের সাথে, এবং আমি বললাম তোর মায়ের কাছ থেকে তুমি কি চাইছো, কি প্রত্যাশা করো? বলে আমি একটা জিনিস শুধু চাইছি, মাকে বলেন একই কথা বারবার না বলতে। এবং আমরা একই কথাই বলছি। আমি মাকে জিজ্ঞেস করলাম যে একই কথাই যে আপনি বলছেন, ইজ ইট ওয়ার্কিং, কাজ করছে কি? বলে না, কোনো কাজ তো করছে না। তা আমি বললাম আপনি কি এটাই করতে থাকবেন নাকি অন্য কিছু করবেন? কিন্তু মা তো জানেন না অন্য কি করবেন, ওনার কাছে বিকল্প নেই, কিন্তু বিকল্প নেই। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আমরা একটা খুব বড় একটা ধাক্কা এসেছে আমাদের মানে সমাজে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাচ্চাদেরকে বড় করার জন্য যে একটা প্রশিক্ষণ দরকার সেটা আমরা জানি না। আগে কিন্তু প্রশিক্ষণ দরকার হতো না, কারণ পরিবারগুলো বড় ছিল, পরম্পরায় চলে আসছে, পরম্পরায় হয়ে গেছে, আমরা শিখে ফেলেছি। কিন্তু তারপরও আমাদের মন খারাপ হতো, কষ্ট হতো, সেটা হতো। কিন্তু এখন না, ধাক্কাটা অনেক বড় করে এসেছে, ছোট পরিবার হয়ে মন খারাপ হতো বললেন, এবং সেখানে আপনার যে মন খারাপ সেটা বলার কারোর কাছে আপনি বলতে পারতেন, হ্যাঁ, জায়গা ছিল। এখন তো বাবা মা যা বলছেন তাই, এবং বাবা মারা ভীষণ অথরিটেরিয়ান, মানে আমি বলবো খুবই একদম কর্তৃত্ব পরায়ণতা আরোপ করেন বাচ্চাদের উপরে, যে আমি বলছি তাই ঠিক। আর এখনকার যে টিনেজ জেনারেশন, তারা কিন্তু সেটা শুনতে চাইছে না, যে তোমার কথা কেন ঠিক হবে, কারণ ওরা তো গ্লোবালিও এক্সপোজড হচ্ছে। এখনকার বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট, বাবা মাদেরকে আউটস্মার্ট করছে তারা। তো বাবা মা মনে করছেন তারা যেভাবে বড় হয়েছেন, এবং তারা বলছেন আমাকে তো এইভাবে মানুষ করেনি, আমি তো ওদের কথা শুনেছি, তুমি কেন আমার কথা শুনবে না? কিন্তু ওনারা বুঝতে পারছেন না যে যুগের পরিবর্তনের সাথে বাচ্চারা একদম অনেক বেশি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে গেছে। ওরা কিন্তু অনেক বেশি ভাবে আজকাল। আমি ওদের লেখাগুলো যখন পড়ি, আমি চিন্তা করি যে আরে ওরা তো অনেক কিছু ভাবছে। হ্যাঁ, ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দিচ্ছে, বা ওরা যে কথাগুলো এখন প্রকাশ, ব্লগে যে লেখালেখিগুলো করছে, ওদের কিন্তু মানে ওরা চেষ্টা করছে অনেক গভীরে যেতে, কিন্তু ওদেরকে কেউ সহায়তা করছে না। ওরা কেমন হারিয়ে যাচ্ছে, মানে লস্ট ফিল করছে, মানে অনেক প্রশ্নের মুখোমুখি ওরা হচ্ছে, উত্তরগুলো ওরা জানে না। এবং বাবা মাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ, বাবা মাকে জিজ্ঞেস করলে বাবা মা বলেন যে এত উত্তর তোমাকে দিতে হবে কেন, তুমি এত প্রশ্ন করো কেন? কিন্তু ওদের কিন্তু অনেক জানার আগ্রহ, কিন্তু বাবা মার কাছে উত্তর নেই। হ্যাঁ, তখন তারা কি করছে, তারা কিন্তু ফেসবুকে ঢুকে যাচ্ছে, ইন্টারনেটে ঢুকে যাচ্ছে। আমি যে রেডিও প্রোগ্রামটা করি, সেখানে অনেক তরুণরা ফোন করে,
এবং তাদের মধ্যে একটা জিনিস, একটা হচ্ছে ফেসবুকে ভীষণভাবে অ্যাডিক্টেড, আরেকটা হচ্ছে তারা পর্নে অ্যাডিক্টেড হয়ে গেছে ভীষণভাবে। আমি না খুব অবাক হচ্ছি যে এত অল্প বয়সে তারা পর্ন দেখছে। কারণ পর্ন এবং মাদক দুটো, হ্যাঁ। মাদক তো আছেই, মানে এখনকার কিন্তু মাদকাসক্তির চেয়ে এখন পর্ন আচ্ছা। অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন এখন আরো বেশি বেড়ে সবচেয়ে গেছে। বেশি। কারণ ইন্টারনেট অ্যাডিকশনে যেটা হচ্ছে, তারা যোগাযোগ করছে অন্য কিশোরদের সাথে, অন্য তরুণদের সাথে, একই বয়সের ছেলে মেয়েদের সাথে, এবং ওরা যে সমস্ত জিনিস চ্যাট করছে, এক বাবা তার ফেসবুকের চ্যাটিং, বাচ্চার ফেসবুকের চ্যাটিং আমার কাছে একদম স্ক্রিনশট নিয়ে এসেছেন। আমি না দুটো লাইনের পরে তিনটা লাইন পড়তে পারিনি, সত্যি এত আমার কষ্ট হয়েছে যে কেন আমাদের বাচ্চাগুলো এই ধরনের আলোচনা কেন করছে। মানে ভালো জিনিসও করছে, ওরা কিন্তু মন্দ জিনিসের মধ্যে ভীষণ ঢুকে গেছে। তো যেটা হচ্ছে, এটার ফলে যখন তারা গ্রহণযোগ্যতাটা পাচ্ছে না, তাদের বাড়িতে ভীষণভাবে ঝড় বয়ে যাচ্ছে, তাদেরকে অনেক বেশি করে শাসন করতে চেষ্টা করা হচ্ছে, তারা কিন্তু আর ভালো থাকতে পারছে না। সবকিছুর আবার সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এটাও হচ্ছে। অবশ্যই সহজলভ্যতাটা তো একটা আমাদের, আমরা কিন্তু তৈরি ছিলাম না। আমার বারবার এত মনে কিছু হয়, পাওয়ার জন্য। হ্যাঁ, এত কিছু পাওয়ার জন্য, এবং পেলে আমরা কিভাবে ওটা ব্যবহার করব সেটার ব্যাপারে কিন্তু আমাদের একদম প্রস্তুতি ছিল না। সেটা একটা বড় কারণ। বাবা মার সাথে বাচ্চাদের অনেক ভীষণ গ্যাপ হয়ে গেছে, কেউ কাউকে বুঝতে পারছে না। ওরা বলে বাবা মা আমাদের বোঝেন না, বাবা মা বলে ওরা ওকে আমরা বুঝি না, ওরা শোনে না। এই যে একটা ভীষণ যুদ্ধ ঘরের মধ্যে, গৃহযুদ্ধ চলছে, এটার ফলে ওরা কিন্তু বাইরের দিকে, হয় মাদকের দিকে চলে যাচ্ছে, নাহলে বাইরের বন্ধুদের সাথে বেশি জড়িয়ে যাচ্ছে, না হলে ওরা প্রযুক্তির। আমরা বলছিলাম যে একটু প্রবীণদের সম্পর্কে একটু কথা বলবো। প্রবীণরা নিঃসঙ্গ হয়ে পড়েছেন, সেটা সত্যি কথা। মানে অনেকে আমাকে আমার এই জিনিসটা অনেকে সাপোর্ট করেন না। আমি মনে করি যে প্রবীণদের জন্য মানে একদম থাকার জন্য বৃদ্ধাশ্রম না করে আমরা যদি অন্তত তাদের কিছুক্ষণের জন্য বিনোদনে রাখার সময় দিই, কিছু বৃদ্ধাশ্রম তৈরি করতাম, যেখানে তারা, হয় না ক্লাবে যায় না মানুষ, মানে আমরা কিন্তু একবারে বৃদ্ধাশ্রমের আইডিয়াটা নিতে পারছি না বাংলাদেশের জনগণ, আমি সেটা জানি, সেখানে একটা ইমোশন কাজ করছে। তা আমরা যদি অন্তত তাদের বিনোদন এবং তাদের কিছু নিজস্ব আলোচনা, হ্যাঁ, তাদের কিছু ইন্টারাকশনের জায়গা তৈরি করার জন্য, ক্লাব তো নেই বাংলাদেশে, কোনো ক্লাবের ব্যাপারটা কিন্তু উঠে গেছে। মানুষের ক্লাবে গিয়ে একটু বিনোদন, ক্লাব বলতে আমরা সংগঠনকেও যদি বলি সেটাও না, সেটাও নেই। মানে ক্লাব আছে, বড় লোকরা যান ক্লাবে, সেটা অন্য ধরনের ব্যাপার। কিন্তু হয় না পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো থাকাটা, এবং শুধু প্রবীণদের জন্য ক্লাব তৈরি করা, যে তারা যেন কিছুটা সময় গিয়ে ওখানে সময় কাটাতে পারেন, তাহলে কিন্তু তারা অনেক ভালো থাকবে। আমি একটা মানে কিভাবে পরিস্থিতিটা কমানো যায়, ভালো করা যায়, সেটার জন্য বললাম। আর প্রবীণরা বিষণ্ণ হয়েছেন বিশেষ করে যেহেতু পরিবারগুলো ছোট হয়ে গেছে। যেটা হচ্ছে যে হয়তো বা এখনো পরিবারে দাদা দাদিরা থাকছেন, কিন্তু পরিবারের কারো সময় নেই তাদের জন্য, প্রত্যেকে ছুটছে। তো ইভেন যে মানে গৃহে থাকা যে মহিলা, যিনি গৃহকর্ত্রী, তিনি যদি বাইরে কাজও না করেন, তিনি কিন্তু বাচ্চাকে নিয়ে তার ছুটতে হচ্ছে, তাকে স্কুলে কলেজে নিয়ে যাচ্ছেন, এবং বাবা মায়েরা আজকাল ছাড়েন না বাচ্চাদেরকে, তাকে কোচিং ক্লাসে নিয়ে যাওয়া, তাকে আবার নিয়ে আসা, স্কুলে আনা নেওয়া করা করতে করতে ওনার কিন্তু সারাটা দিন বাইরেই কাটছে। কাজে উনি যে বাড়িতে যে থাকা একটি মানুষ, যিনি বৃদ্ধ বয়সে রয়েছেন, তিনি কিন্তু সবার সময় চাইছেন, এবং এই বয়সে মানুষ কিন্তু খুব কথা বলতে চায়, হ্যাঁ, খুব আকাঙ্ক্ষা কাজ করে। কারণ এই বয়সের একটা পরিস্থিতি তৈরি হয় মানসিক, যে আমার বোধহয় আর কারোর জন্য কিছু দেবার নেই, আমাকে আর কারো প্রয়োজন নেই, এই যে আমার প্রয়োজনটা ফুরিয়েছে, এই ধরনের চিন্তা থেকে কিন্তু মানুষ বিষণ্ণ বোধ করে। তো সে কিন্তু চায়, তার প্রয়োজনটা সে জানাতে চায়, সে কিন্তু কিছু করতে চায়। যেমন আমরা জানি যে উন্নত বিশ্বের অনেক জায়গাতে, আমি লাইব্রেরিগুলোতে দেখেছি, তারা কিন্তু বৃদ্ধদেরকে নিয়ে লাইব্রেরিতে ব্যবহার করছেন, তারা কিন্তু লাইব্রেরিতে বসে বই খুঁজে দিচ্ছেন, মানে যেটা খুব অল্প পরিশ্রমে উনি করতে পারেন, উনি কিন্তু সেই কাজটা করছেন। তাদের কাজের একটা সমাজের নানা কাজে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, মানে সেবা দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। তখন কিন্তু মনে হয় যে আই এম স্টিল ডুইং সামথিং, আমি একেবারে অকর্মণ্য হয়ে পড়িনি। কিন্তু আমাদের এখানে একটা বয়সের পরে মানুষের মনে হয় যে আমার আর কোনো দরকার নেই, সক্রিয় থাকার প্রয়োজন নেই, বা সক্রিয় থাকাটা কেউ চাইছেও না। আমার কাছে কারো কোনো চাওয়া নেই এখন, এবং সে যখন পেতে চাইছে, অবসর মানে অবসর, হ্যাঁ সেটাই। বিশেষ করে যারা খুব সরকারি কর্মকর্তা থাকেন, যারা খুব পাওয়ারফুল একটা জায়গায় থাকেন, আমি শুনেছি তারা এত বিষণ্ণ হয়ে যান, কারণ তাদেরকে তো সবসময় তাদের ব্রিফকেস ক্যারি করারও মানুষ আছে, তাদের গাড়ি থেকে নামার আগে দরজাটা খুলে দেওয়ার জন্য মানুষ আছে, তাদের পিয়নটা তার ঘরটা ঝাড় মোছ করে রাখছে, কাজে তাকে কিন্তু কিচ্ছু করতে হয় না। কিন্তু যখন তিনি
একদম অবসরে চলে যান, তিনি কিন্তু তৈরিও থাকে না সেটার জন্য। তো কাজে অবসর সময়ের ব্যাপারটার জন্য যে আগে পূর্ব প্রস্তুতিটা এটা না থাকার কারণে কিন্তু বৃদ্ধরা বিষণ্ণ হচ্ছেন। তাদের জীবনে অনেক তাদের উইজডম তারা ডেভেলপ করেছেন, এক্সপিরিয়েন্সের থ্রুতে তাদের প্রজ্ঞা অনেক হয়েছে। সেই প্রজ্ঞাটাও যদি তারা মানুষকে জানাতে পারতেন তাহলে কিন্তু তরুণ প্রজন্ম সেখান থেকেও কিছু পেতে পারতো। কিন্তু সেভাবে তো সমাজকে আমরা তৈরি করতে পারিনি, আসলে আমরা অনেক ব্যর্থ এই জায়গাটাতে। এবং সমাজ যে এই চাহিদা থাকার পরেও সমাজ যে কিন্তু এই চাহিদা আছে, যে ধরেন যে মহল্লা ভিত্তিক এলাকা ভিত্তিক কিন্তু অনেক প্রবীণ আছে, কেউ হয়তো পুলিশ বিভাগে কাজ করেছেন, কেউ চিকিৎসক ছিলেন, নানাভাবে প্রশাসনের কাজ করেছেন, তাদেরকে কিন্তু ওই এলাকায় যে আপনি মাদকের কথা বললেন, কিশোরদের কথা বললেন, তাদের দেখভালের জন্য কিন্তু তাদেরকে ব্যবহার করা যায়। এক্স্যাক্টলি, কিন্তু সেভাবে আমরা সবাই মনে হয় সবার এত আত্মকেন্দ্রিক কথার মধ্যে ঢুকে গেছি যে কেউ কারো কথা ভাবছি, মানে পাশের বাড়ির কথা আমরা জানি না, আর মহল্লা তো অনেক পরে হয়ে গেছে। এবং পাশাপাশি একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা প্রবীণদের কথা বললাম, অনেক কাছে তাদের ছেলে মেয়েরা আর দেশে থাকছে না, তাদের সঙ্গে পরিবার থাকছেন না, এই নিঃসঙ্গতাও কিন্তু আমাদের সমাজে বাড়ছে। একদম, এটাও একটা বড় কারণ। ইটস এ ভেরি গুড পয়েন্ট। আমি একজনের কথা জানি, তিনি ফুটপাথে হাঁটতে গিয়ে ফুটপাথে পড়ে মারা গেছেন এবং অনেকক্ষণ পরে অনেকের খবর হয়েছে, কারণ তার 3টা ছেলে মেয়ে দেশের বাইরে। এই যে যখন উনি মারা যাচ্ছেন সেই খবরটাও যে কেউ মানে পরিবারে পৌঁছাবে সেরকম কেউ নেই বাসাতে, কাকে জানাবে, মানে কন্ট্যাক্ট পারসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এটা মানে আসলে কি বলবো, মানুষের তরুণদের ঘরে ফ্ল্যাটে একদম একাকী, সেটাই। আর তরুণদের মধ্যে আমি দেখছি যে তারা কিন্তু বাইরে চলে যাবার জন্য, বিশেষ করে দেশের পরিস্থিতি যখন খারাপ থাকে, ভীষণভাবে বাইরে যাওয়ার একটা প্রবণতা আমি দেখছি। মানে ওখানে হয় না, মানে হেথা নয় অন্য কোনোখানে, মানে গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড অফ দ্য ফেন্স। এটা কিন্তু বেশিরভাগ তরুণদের মধ্যে আমি এই প্রবণতাটা লক্ষ্য করছি ভীষণভাবে। এবং যারা চলে যাচ্ছেন আর প্রবীণ যারা যেতে পারছেন না, এবং প্রবাসীও যারা প্রবীণরা ছেলেমেয়েরা যাদেরকে নিয়ে যায় সেখানে কিন্তু সময় দিতে পারেন না তাদের ব্যস্ততার কারণে, এবং সঙ্গে গেলেই যে তাদের বিষণ্ণতা থেকে তাদের মুক্তি ঘটে তা কিন্তু সেখানে হয়তো বিষণ্ণতার গভীরতা আরো বেশি হয়, বেশি থাকে। গণমাধ্যম, এই যে বিভিন্ন বলা হয় যে গণমাধ্যমে তারা যে অনুষ্ঠান দেখছে, যার সঙ্গে পরিচিত হচ্ছে, সেটাও তাকে কোনো কোনো ক্ষেত্রে বিষণ্ণতার কারণ হয়ে উঠছে, উস্কে দিচ্ছে। আমরা তো সবাই একভাবে বড় হই না, আমাদের মনস্তত্ত্বটা এক একজনের এক একভাবে তৈরি হয়েছে, মনের জগৎটা। তো সেখানে দেখা যায় যে কিছু মানুষ আছে যারা ছোটবেলাতে অনেক বেশি অস্থিরতার মধ্যে ছিল, যেটা সবচেয়ে বেশি আমাদের এফেক্ট করে যখন আমরা পারিবারিক কলহের ভেতরে আমাদের বড় হতে হয়। যে এই শিশুরা পারিবারিক কলহের মধ্যে দিয়ে মানে দেখে বড় হয়েছে, তাদের মধ্যে বিষণ্ণ হবার প্রবণতাটা অনেক বেশি পরিমাণে থাকে। এবং সেখান থেকেই কিন্তু সে তখন তার পরিবেশের কাছ থেকেও খুব ভালো ব্যবহার পায় না, কারণ তার চারপাশের মানুষরা কলহের মধ্যে জড়িয়ে রয়েছে। তারা যে শিশুটিকে খুব সুন্দর একটা স্বাস্থ্যকর পরিবেশ দেবে সেটা কিন্তু দিতে ব্যর্থ হয়। তো সেই কারণে নড়বড়ে হয়ে যায় ভেতরটা। এছাড়াও বিষণ্ণতা আরেকভাবে আর এই ক্লাসটা খুব বিষণ্ণ হয় যারা ছোটবেলাতেই নড়বড়ে হয়ে যায়। আমরা বলি যে তাদের বেসটা সিকিউর হয় না, সিকিউর বেসটা তাদের তৈরি হয় না, তারা অল্পতেই কিন্তু ভীষণভাবে এফেক্টেড হয়ে যায়। এরা এক ধরনের বিষণ্ণতায় পড়ে। আরেকটা হতে পারে যে আমার হয়তো বা পরিবারের মধ্যে কেউ খুব বিষণ্ণতায় ভুগেছেন। বিষণ্ণতা দু রকমের হয়, একটা হচ্ছে ইউনিপোলার, একটা বাইপোলার। ইউনিপোলার হচ্ছে যে আমি শুধু বারবার বিষণ্ণ হয়ে যাচ্ছি, এবং ইটস এ ক্লিনিক্যাল ডিপ্রেশন, কারণ আমার পরিবারের মধ্যেও বিষণ্ণতা রোগটা ছিল, বিষণ্ণতা রোগ হিসেবে ছিল। ওই রোগটা জেনেটিক্যালি আমি পেয়েছি, যার ফলে আমার কিন্তু ক্লিনিক্যালি ডিপ্রেসড হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে। প্লাস আমি যখন বড় হচ্ছি, বেড়ে ওঠার সময়ও আমার বিষণ্ণ হবার মতো ঘটনা অনেক ফেস করতে হচ্ছে। এমনিতেই আমি জেনেটিক স্ট্রিংটা ক্যারি করছি, প্লাস চারপাশের ঘটনাগুলো বিষণ্ণ হবার মতন অনেক হচ্ছে, তখন আমি একদম ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যাব। ইউনিপোলার ডিপ্রেশন হচ্ছে আমি শুধু ডিপ্রেশনের মধ্যেই বারবার পড়ে যাচ্ছি, কিছু একটা স্ট্রেসফুল সামান্য কিছু হলো আমি বিষণ্ণ হয়ে যাচ্ছি, আমাকে ওষুধ ছাড়া আমি ভালো হব না। আর বাইপোলারটা হচ্ছে কখনো আমি খুব বিষণ্ণ থাকছি, কখনো আমি অনেক বেশি উৎফুল্ল হয়ে যাচ্ছি, যেটা প্রয়োজনের অতিরিক্ত। আমি রাতের পর রাত ঘুমাচ্ছি না, যেটা ইয়াবা খেলে মানুষের হয়, ঘুমায় না, অনেক কথা বলে, অনেক বেশি ক্ষমতা বেড়ে যায়। ওটা কিন্তু একটা মানে আর্টিফিশিয়াল ক্ষমতা, ওটা কিন্তু ন্যাচারাল না। তো ওই পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া, মানে হ্যাঁ ওটার পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু বাইপোলারদের যেটা হয়, কিছুদিন খুব বিষণ্ণ থাকে, কিছুদিন অতিরিক্ত, মানে কার্ভটা এরকম,
অতিরিক্ত উৎফুল্লতা এসে যায় এবং সেটা তারা এত উৎফুল্ল হয় যে গাড়ি চালিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। হ্যাঁ, অনেক দামি দামি জিনিস কিনে ফেললো, এতই তার মন ভালো যে সে তার টাকা আছে কিনা মনে নাই, সে টাকা অনেক মানে কোথাও একটা কন্ট্রাক্ট সই করে ফেললো, একটা বাড়ি কিনে ফেললো, টাকা দেওয়ার মতো ব্যাংকে টাকা নেই, এরকম মানে অদ্ভুত অদ্ভুত কাজ করে ফেলতে পারে। তো এইটা হচ্ছে যে ক্লিনিক্যাল চিকিৎসা লাগে। এরা কিন্তু এমনিতেই শুধুমাত্র কাউন্সিলিং দিয়ে তাদেরকে সুস্থ করা অনেক সময় কঠিন হয়। এখন আমরা এসেছিলাম যেটা যেটা আমাদের প্রশ্ন ছিল, সেটা যেন কি ছিল? গণমাধ্যম। গণমাধ্যম। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আমরা ব্যবহার করছি, গণমাধ্যমের ব্যাপারে আমার তো একটা বড় অভিযোগ আছে। আমি কিন্তু প্রত্যেকটি চ্যানেলে, যত চ্যানেলে গিয়েছি সবাইকে এটা বলার চেষ্টা করেছি, আমরা যেন ডেড বডিগুলো না দেখাই। ডেড বডি না দেখালে কি এসে যায়? আমরা হয়তো তার ফেসটাকে এখন ব্লার করছি, আগে তো ব্লারিংটাও করা হতো না, কিন্তু ডেড বডিগুলো যেমন ভাবে পড়ে থাকতে দেখানো হয়, আমার মনে হয় এটা দরকার নেই। কমেছে তো, হ্যাঁ, মানে আমরা অনেকেই করি না, কমেছে, বাট আমার মনে হয় আমাদের আরো সচেতন হতে হবে, কারণ সমাজে যেহেতু বিষণ্ণতা গ্লোবালি বাড়ছে, আমাদের কিন্তু সচেতন হতে হবে এসব ব্যাপারে। তো এটা বাচ্চারা নিতে পারে না, বড়রা অনেকে নিতে পারে না, যারা খুব মানে উইক মানে চিন্তাধারার মানুষ, তারা কিন্তু নিতে পারছে না। তারপর হচ্ছে গণমাধ্যমে আমরা যে খবরগুলো যেভাবে পরিবেশন করছি, হ্যাঁ, এটা শুধু ছবি না, আমরা যখন বলছি স্ক্রলে যখন দেখাচ্ছে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে স্ক্রলের নিউজগুলো আমি যখন খেয়াল করি, আমি দেখি যে একটাও ভালো খবর নেই, এবং কে কাকে কিভাবে মেরেছে, কিভাবে সেই মানুষটি একটা নির্যাতনের শিকার হয়েছে, এবং সেই জিনিসগুলো মাদকাসক্ত ছেলে বাবাকে মেরে ফেলেছে। আমরা যখন এরকম খবর দেখছি, এটা কিন্তু এখন কারো ছেলে যদি মাদকাসক্ত হয়, সে কিন্তু ভীষণ ভয় পেয়ে যাবে, তার ছেলের সঙ্গে তার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে যদি একটু আন্দাজ করতে পারে যে তার ছেলে ধারণা করতে পারে। কাজে আমরা খবরটা কি ভাষায় দেব, সেটার ব্যাপারেও আমার মনে হয় আমাদের কেয়ারফুল হওয়া উচিত। আত্মহত্যার ঘটনা যখন আমরা দেখাই, আত্মহত্যার ব্যাপারে আমার মনে আছে কোন একটা সময়ে অনেকগুলো আত্মহত্যা একসাথে ঘটা শুরু করেছিল, এবং আমি তখন ইন্টারন্যাশনাল গাইডলাইন পড়তে শুরু করলাম, এবং সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আত্মহত্যার খবর গণমাধ্যমে কিভাবে দেয়া হবে। একেবারে ফ্রন্ট পেজ খবর হবে না, টেলিভিশনে কিছু দেখানো হবে না, এবং আত্মহত্যাটা যে সে মারা গেছে বলতে হবে, আত্মহত্যা করেছে এটা বলা যাবে না। হ্যাঁ, এরকম গাইডলাইন দেওয়া আছে, কিন্তু আমরা সেটা জানি না, এবং আমরা শুধু দেখাচ্ছি না, আমাদের পরিবারে গিয়ে তার পরিবারের আহাজারিটা দেখাচ্ছি। আমি কিন্তু রিপোর্টারদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে, তারা আমাকে বলেছে যে পরিবারকে দেখালে মানুষের দুঃখ নাকি দেখতে পছন্দ করে, ওটাই নাকি খায় বেশি পাবলিক, এইভাবে এই ভাষায় আমাকে বলা হয়েছে। কিন্তু আমি তখন বললাম যে আমরা তো পজিটিভ স্টোরি দেখাচ্ছি না কোনো, আর নেগেটিভ স্টোরিটা এত ঢালাও ভাবে দেখাচ্ছি, এত বেশি করে দেখাচ্ছি যে সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি। এবং সেই বিষয়ে সচেতনতার গণমাধ্যমের দরকার। এবং সার্বিকভাবে এই যে মানে আপনি যেটা বলছেন যে আমাদের এখন সমাজ পরিবারের যে যে আমাদের ব্যবস্থা, আমরা যেভাবে আমাদের জীবন যাপন করছি, যে পরিবেশের মধ্যে আছে, সেটা একটু বিষণ্ণতার অনেকগুলো কারণ হচ্ছে, বিষণ্ণতা থেকে প্ররোচিত করে। সেই দিকেই সচেতন না হলে আসলে শুধু কাউন্সিলিং, ব্যক্তিকে কাউন্সিলিং করে হবে না, সমাজ এবং পরিবারকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।